ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ক্লাস 9 জিওগ্রাফি সাজেশন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লাস 9 এর অ্যানুয়ালি পরীক্ষার জিওগ্রাফি সাজেশনটা খুব সুন্দর করে দেখিয়ে দেব। তো আপনারা যদি সম্পূর্ণ সাজেশনটা দেখে যদি আপনাদের মনে হয় এই সাজেশনটুকু আপনাদের প্রয়োজন, তাহলে ডেফিনেটলি আমার সাথে কন্ট্যাক্ট করে আমার থেকে সাজেশনটুকু কালেক্ট করে নেবেন। যদি সাজেশনটুকু নিয়ে আপনারা আপনাদের ছাত্রছাত্রীদেরকে পড়াতে পারেন, ডেফিনেটলি অনেক উপকৃত হবে ছাত্রছাত্রীরাও এবং আপনারও অনেক হেল্পফুল হবে। তো আর কথা না বাড়িয়ে তাহলে দেখে নাও সেই ভিডিও। ক্লাস 9 অ্যানুয়াল এক্সাম নোটস 2025। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ক্লাস 9 এর জিওগ্রাফি সাজেশনটা। তো আমার ব্যক্তিগত ফোন নাম্বার আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। তো যে কোনো সমস্যা হোক, যে কোনো ডাউট হোক, আমার সাথে কন্ট্যাক্ট করে সলিউশন করে নেবে। এই সম্পূর্ণ সাজেশনটা প্রস্তুত করেছি আমি, রূপঙ্কর দেবনাথ। আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের টিবিএসসি পরীক্ষাতে ক্লাস 9 এর অ্যানুয়াল পরীক্ষাতে কী কী চ্যাপ্টার থাকবে, কোন চ্যাপ্টার থেকে কত মার্কের প্রশ্ন আসবে, কোন কোন প্রশ্নগুলি পড়লে তোমরা জিওগ্রাফিতে 20-এর মধ্যে 20 পেতে পারো। ঠিক আছে, ডেফিনেটলি আমার থেকে সাজেশনটা কালেক্ট করে যদি পড়তে পারো বা অন্যান্য শিক্ষক মহাশয়রা যদি টিউশন করাতে পারো, এইভাবে ডেফিনেটলি তোমাদের আর দ্বিতীয় অন্য কোনো কিছু ভাবতে হবে না, 100% কমন আসবে। দেখো, তোমাদের চ্যাপ্টার রয়েছে 4টা: জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ বন্যপ্রাণী, জনসংখ্যা, পাহাড়ি রাজ্য ত্রিপুরা। এর মধ্যে যেভাবে মার্ক ডিস্ট্রিবিউশন করা রয়েছে একদম সেইভাবে আমি সাজেশনটা প্রস্তুত করেছি। তো যেমন প্রথম চ্যাপ্টার জলবায়ু, এর মধ্যে থেকে দেখো তোমাদের প্রশ্ন আসবে জলবায়ু থেকে, তোমাদের এমসিকিউ আসবে একটা, 1 মানের আসবে একটা, 4 মানের আসবে একটা। তো এর জন্য তোমাদের যে যে প্রশ্নগুলো শিখতে হবে, যেমন প্রথম চ্যাপ্টার জলবায়ু। দেখো, জলবায়ু থেকে তোমাদের আমি খুব সুন্দর করে প্রশ্ন উত্তর কি সুন্দর করে দিয়ে দিয়েছি। যেমন অনেকের প্রশ্ন প্রবলেম হয় যে বায়ুর উষ্ণতা মাপক যন্ত্র, আর্দ্রতা মাপক যন্ত্র, চাপ মাপক যন্ত্র, বায়ু প্রবাহের দিক মাপক যন্ত্র, গতিবেগ মাপক যন্ত্র, বৃষ্টিপাত পরিমাপক যন্ত্র। দেখো, আমি সব প্রশ্নগুলি একসাথে সুন্দর করে লিখে দিয়েছি যাতে করে তোমাদের কোনো কনফিউশন না হয়। তো এরকম করে সবগুলো চ্যাপ্টারে সব কিছু সুন্দর করে কালেক্ট করে এত সুন্দর করে তৈরি করেছি যে কি এইভাবে পড়লে আর কোনো কিছু ভাবতে হবে না, অন্য কোনো নোটস লাগবে না, অন্য কোনো বই লাগবে না, অন্য কোনো টেনশন লাগবে না। এইটা পড়লে শুধু এই পিডিএফটা জেরক্স করিয়ে যদি পড়তে পারো, ডেফিনেটলি সব কমন আসবে। তো এতটুকু বলবো, সবগুলো চ্যাপ্টার এই চ্যাপ্টারের মতো করে রয়েছে। ঠিক আছে, যেমন দেখো, 1 মানে তো দিয়েছি, ওয়ার্কবুক থেকে প্রশ্নগুলিও দিয়েছি, ওয়ার্কবুকও লাগবে না, ওয়ার্কবুকেরও প্রয়োজন নাই। এই সাজেশনটার মধ্যে ওয়ার্কবুক থেকে শুরু করে যা যা দরকার সব দিয়ে দিয়েছি আমি। ঠিক আছে, দেখো 4 মানের জন্য তোমরা যে প্রশ্নগুলি পড়বে, যেমন ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব, তারপরে আর্থসামাজিক ঐক্যবন্ধনে মৌসুমী বায়ুর প্রভাব, তারপরে ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকসমূহ, ভারতের জলবায়ুতে ভূপ্রকৃতিগত প্রভাব আলোচনা করো, করমণ্ডল বা তামিলনাড়ু উপকূলে 2বার বৃষ্টিপাত হয় কেন, ভারতের বৃষ্টিপাতের বৈশিষ্ট্যসমূহ, তারপরে ভারতকে মৌসুমী জলবায়ুর দেশ বলা হয় কেন, কেমন, তারপর উপযুক্ত উদাহরণ সহ ভারতের বিভিন্ন অঞ্চলভিত্তিক জলবায়ুর ভিন্নতা ব্যাখ্যা করো, আবহাওয়া জলবায়ুর পার্থক্য, কেমন। এই প্রশ্নগুলো শিখলে এনাফ। আরও কিছু প্রশ্ন শিখতে যদি চাও, যে শিখতে পারো, তাহলে 2 বা 2+2 এমন যদিও আসতে পারে, আসার সম্ভাবনা নাই, তারপরেও যদি আসে, এই জন্য ইম্পর্টেন্ট রয়েছে প্রশ্নগুলি দিয়েছি। তোমরা যারা চাও যে শিখতে পারো, এমন কোনো বাধ্যবাধকতা নেই যে শিখতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে এটা হলো প্রথম চ্যাপ্টার। আরেকটা চ্যাপ্টার স্বাভাবিক উদ্ভিদ বন্যপ্রাণী। তবে আরেকটা কথা বলছি, এই প্রথম চ্যাপ্টারের মধ্যে আমার সব থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলি মনে হয় যে ইম্পর্টেন্ট রয়েছে, দেখো একটু অসুবিধা হচ্ছে ব্যাক করতে। দেখো, যেমন এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব, তারপরে এটা ইম্পর্টেন্ট, তারপরে আরেকটা ইম্পর্টেন্ট আর্থসামাজিক ঐক্যবন্ধনে মৌসুমী বায়ুর প্রভাব। এটা আর প্রথমটা মিলিয়ে শিখে নিলে হবে মোটামুটি সেম। তারপরে আর হলো যে
ভারতের জলবায়ু নিয়ন্ত্রক সমূহ, কেমন? আর আরেকটি, এই 3টা প্রশ্ন, আর আরেকটা হলো আবহাওয়া জলবায়ুর পার্থক্য। এই 4টা প্রশ্ন পড়লে মোটামুটি চলবে। আবহাওয়া জলবায়ুর পার্থক্য আর করমণ্ডল উপকূলে 2বার বৃষ্টিপাত হয় কিনা, এই প্রশ্ন শিখে নিবা। এই 5টা প্রশ্ন শিখলে মোটামুটি কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা 90%। ঠিক আছে, একটা চ্যাপ্টার দেখেছি, একটা চ্যাপ্টার। এরপরে দ্বিতীয় চ্যাপ্টার হলো এটা, স্বাভাবিক উদ্ভিদ এবং বন্যপ্রাণী। এই চ্যাপ্টার থেকেও কত কত মার্কের আসবে প্রথমে দিয়ে দিয়েছি। তো প্রশ্ন উত্তর খুব সুন্দর করে এমন রয়েছে। তো সম্পূর্ণ পিডিএফটা এভাবে দেখানো সম্ভব হবে না। তো যারা চাও যে আমার থেকে এই সাজেশনটা কালেক্ট করে টিউশন করাবে বা ছাত্রছাত্রী হয়ে থাকলে পড়াশোনা করবে, তাহলে অবশ্যই আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করবে। তোমাদের রূপঙ্কর স্যার অলওয়েজ তোমাদের হেল্প করবে। এবং এই সাজেশনটুকু পড়তে পারলে আর কোনো কিছু দরকার হবে না ভাই, এতটুকু বিশ্বাস রাখো। ক্লাস 9 থেকে 12 অবধি সকল সাবজেক্টের সাজেশন রয়েছে। আজকে আমি তোমাদেরকে জিওগ্রাফি দেখাচ্ছি, এরকম ক্লাস 9-এর হিস্ট্রি, তারপরে জিওগ্রাফি তো দেখতে পাচ্ছ, পল সায়েন্স, তারপর ইকোনমিক্স, সব সাবজেক্ট রয়েছে। অবশ্যই কালেক্ট করে যোগাযোগ করে নিয়ে পড়াশোনা করবে, ডেফিনেটলি অনেক হেল্প হবে। আজকের জন্য এতটুকু বলছি, আর মানে সময় নষ্ট করবো না। আজকের জন্য টাটা। ঠিক আছে, ম্যাপ মানে কি করতাম, সব মানে সব রয়েছে, সেরা করে রয়েছে। হ্যাঁ, পাহাড়ের ত্রিপুরা, এর মধ্যে পাহাড়ের ত্রিপুরা থেকে যে প্রশ্নগুলি শিখতে হবে, মানে কি বলবো, দেখো 2 মার্কের মানে প্রশ্নগুলির উত্তরগুলিও এত সুন্দর করে আমি তৈরি করেছি। আমি নিজে বসে বসে ভেবে সুন্দর করে তৈরি করেছি। দেখো, যেমন পশ্চিম ত্রিপুরায় লোকবসতি ঘনত্ব বেশি কেন? পশ্চিম ত্রিপুরায় লোকবসতি ঘনত্ব বেশি হওয়ার কারণ দেখো কত সুন্দর করে পয়েন্ট করে দিয়েছি। এই জেলা নদীবাহিত পলি দ্বারা গঠিত সমভূমিতে অবস্থিত। ভূমিভাগ সমতল হওয়ার জন্য অবশ্য বসতি নির্মাণের সব পরিবেশ রয়েছে, মানুষ তো বেশি হবেই। এই জেলাতে রাজ্যের অধিকাংশ শিল্প কারখানা রয়েছে, তো অবশ্যই তো মানুষ বেশি হবে। এই জেলাতেই রাজধানী, তো রাজধানী হওয়ার সুবাদে তো এই অঞ্চলটিটা অবশ্যই বিখ্যাত হবে এবং সব মানুষ এখানে বসবাস করবে। এই জন্য লোক বসতির ঘনত্ব বেশি, মানে মানুষ বেশি আর কি, ঘনভাবে বাস করে, এতটুকু। তো ত্রিপুরাকে পঞ্চপাড়ার দেশ বলা হয় কেন? পঞ্চপাড়ার দেশ কাকে বলে? ত্রিপুরাকে। কেন? এখানে 5টা বড় বড় পাহাড় রয়েছে, এই জন্য পঞ্চপাড়ার দেশ বলে। একটু সুন্দর করে লিখে দিচ্ছি, সব যা যা দরকার, বেশি কোশ্চেন দিই নাই, কেমন? এতটুকু যে প্রশ্নগুলি দিয়েছি এইগুলি বাদ দিয়ে কেউ যদি পরীক্ষাতে মানে পরীক্ষা দিতে যাও তাহলে আনকমপ্লিট হয়ে যাবে। তো আজকের জন্য এতটুকু, ভালো থাকবে, যোগাযোগ করবে, সুস্থ থাকবে, টাটা।